আমার যে স্যার ছিল উনি আমাকে বলে তুমিও সায়েন্স নিবা, ও জিপিএ 5 পায়া আর্টস নিতেছে, তুমি কেন সায়েন্স নিবা, তুমি তো সায়েন্স নিবার যোগ্য না। আমি তো হার মানতাম না। লাস্টে আমার কোন পর্যায়ে যায় তো লাস্ট পর্যন্ত আমি দেখে ছাড়বো। এক্সামের এক সপ্তাহে আমার পড়ালেখা সবকিছু অফ। গ্রামের প্রথম বুয়েটিয়ান, আমার ফ্যামিলিতে তো অন্য কেউ পাবলিকে প্রাইজ পাচ্ছে না, আমি ফার্স্ট, আবার আমার স্কুলের ফার্স্ট বুয়েটিয়ান। আসসালামু আলাইকুম সবাইকে, এসিএস স্টোরিজ এর আরেকটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা আমাদের এমন একজন স্টুডেন্টের গল্প শুনবো যার একাডেমিক কামব্যাক রিয়াল মাদ্রিদের কামব্যাককেও হার মানায় দেয়। তো আজকে আমরা পূর্ণর গল্প শুনবো। তো পূর্ণ জেএসসি পরীক্ষায় ওর জিপিএ ছিল 3.79। ও কলেজে উঠে প্রথম পরীক্ষায় 2টা সাবজেক্টে ফেল করে। তারপরেও অ্যাডমিশন সিজনে এসে বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর মধ্যে সবচেয়ে সেরা যে ইউনিভার্সিটি বুয়েট, সেখানে খুবই ডিমান্ডিং একটা সাবজেক্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেখানে চান্স পায় এবং বর্তমানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছে। তো আমরা পূর্ণর কাছে চলে যাচ্ছি। পূর্ণ, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা পূর্ণ, তোমার গল্পটা আমরা সরাসরি তোমার গল্পেই চলে যাই। তুমি যদি তোমার একাডেমিকের গল্পটা বলতে, একদম হাই স্কুল থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত। আমি স্কুল থেকেই ভালো স্টুডেন্ট ছিলাম না, ভালো স্টুডেন্ট বলতেই ছিলাম না। পরে স্কুল 6-এ থাকতে বার্ষিক পরীক্ষায় 4টা মধ্যে ফেল করে আমাদের স্কুল এমন স্ট্রিক্ট না, এত বেশি স্ট্রিক্ট না, যার জন্য আমি পার পেয়ে যাই। ক্লাস 7-এ ভর্তি হই, তখন ক্লাস 7-এ ফার্স্ট করি, কোনো রকমের ভাবে ফার্স্ট করে ক্লাস 8-এ ভর্তি হই। পরে জেএসসি এক্সামে চলতে থাকে, জেএসসি এক্সাম দিই, জেএসসি এক্সামে আমার রেজাল্ট আসে 3.79। আর তোমার স্কুলটা কোনটা ছিল? হাই স্কুল যেটা? হাই স্কুল ছিল ধর্মবর্ষের জনতা মডেল উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ, সিলেট বোর্ডে। আচ্ছা, সিলেট বোর্ডে। জিএসসি রেজাল্টের শুনে আমি আমার ফ্রেন্ড যারা আছে সবাই সায়েন্স নিতেছে, আমিও তাদের দেখা দিয়ে যাচ্ছি সায়েন্স নেব। কিন্তু আমার যেই স্যার ছিল উনি আমাকে বলে তুমিও সায়েন্স নিবা না। আমাকে একটা সুন্দর উদাহরণ দেয় যে একজন ছিল আর কি, জিপিএ 5 পাইছে জিএসসিতে, বলে ও জিপিএ 5 পাইয়া আর্টস নিতেছে, তুমি কেন সায়েন্স নিবা, তুমি তো 3.79 পেয়েছো, তুমি তো সায়েন্স নিবার যোগ্য না। পরে আমি ওনার কাছে প্রাইভেট পড়তাম, কিন্তু উনি বেশ কয়েকদিন আমাকে এমনভাবে ডিমোটিভেট করছে, যার কারণে আমি ওনার প্রাইভেটটা ছেড়ে দেওয়ার পরে জানুয়ারি মাস থেকে তো করোনার বন্ধ, কোভিড চলে আসে। তখন তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 9-এ পড়ো। আচ্ছা। এই কোভিড চলে আসে পরে তো সব কোচিং স্কুল সব কিছু অফ হয়ে যায়, আর আমি বাড়িতে ববগুড়ের মতো ঘুরতে থাকি। এই খেলাধুলা করি, ববগুড়ের মতো ঘুরতে থাকি। পরে ক্লাস এই কোভিডের সময় আমার একজন চাচা সাস্টে পরে উনি বাড়িতে আসছেন, উনি কোনো রকম ভাবে জানতে পারে যে আমি সায়েন্স নিয়েছি। পরে উনি আমাকে ডেকে নেয়, নিয়ে পরে আমাকে পড়ানো শুরু করে। 2 মাস 3 মাস 4 মাস যায়, আমার ম্যাথে এমনভাবে পড়তে পড়তে আমার ম্যাথে একটা বেসটা স্ট্রং হয়ে যায়। স্ট্রং পরে উনি চলে যায়, আমাকে ম্যাথ আর ফিজিক্সটা একটু পড়ায় রাখা যায়। পরে এমনি ম্যাথে আমার তখন থেকে অনেক ভালোবাসা শুরু হয়, তো আমি ম্যাথ করতে থাকি। পরে আমার স্কুলে যেই রেগুলার প্রাইভেট কোচিং ছিল ওইখানে পড়ি। পরে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে দেখা যায় আমার ভালোই পারতাছি, এক্সাম দিয়েই কোচিংয়ে ভালোই রেজাল্ট আসে, যারা টপার থাকে তাদের সাথে আমি ফাইট করতে পারতাছি। আচ্ছা, এটা এসএসসির কাহিনী না? হ্যাঁ, এসএসসির কাহিনী, ফাইট করতে পারতাছি। তো তখন থেকে এসএসসি শুরু হইলো। পরে এসএসসির পরীক্ষার আগে আমাদের আবার বন্যা শুরু হয়ে গেছে 2 দিন আগে সুনামগঞ্জে। হ্যাঁ, সুনামগঞ্জে পুরো সারা বাংলাদেশি বন্যা শুরু হয়ে গেছিল। 2022 সালে এসএসসি স্থগিত হয়ে যায়। তখন আমার অনেক ফ্রেন্ড বলতে থাকে, যারা জিএসসিতে জিপিএ 5 পেয়েছে, তারা বলতে থাকে যে একদম তো স্থগিত হয়ে যাবো, O2 পাস দিয়ে দিতে পারে। তখন আমি সেই লেভেলে একটা ডিপ্রেশনে চলে গেছিলাম, পুরা অসুস্থ হয়ে গেছিলাম, এমন ডিপ্রেশন ছিল, খাওয়া সব কিছু অফ হয়ে গেছিলো। পরে আবার 15 তারিখে, সেপ্টেম্বরের 15 তারিখে আবার ডেট দিছে যে এসএসসি হইব। তখন একটু নিঃশ্বাস আবার বেঁচে ফিরলাম এমন একটা ভাব হয়েছিল। পরে এক্সাম দিই, স্বাভাবিকভাবেই সবগুলো সাবজেক্টে প্লাস আসে, ওভারঅল জিপিএ 5 আছে। তখন আবার পরে কলেজ চয়েস দিই, আমার ফার্স্ট চয়েস ছিল ময়মনসিংহ আনন্দমোহন কলেজ, কিন্তু ফার্স্ট চয়েসে আমি কলেজ ময়মনসিংহ আনন্দমোহন কলেজ পাই না। পরে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে তো আমরা গ্রাম থেকে যখন শহরে আসি তখন সবাই একটু ডানা গজায় যায়, আমারও একটু ডানা গজায় গেছিল। পরে এমনি 3 মাস নষ্ট হয়ে যায়। এটা কিন্তু অনেকেরই হয়। হ্যাঁ, ধরো গ্রাম থেকে
কলেজ মানে গ্রাম থেকে শহরে আসে এরকম দুইটা ফেজ হয়, একটা হচ্ছে কলেজের ফেজে আর একটা হচ্ছে অ্যাডমিশনের ফেজে। সো যারা কলেজের ফেজে আসে ওরা তো বয়স একটু কম থাকে, 16-17 বয়স, একটু ডানা গজাবে। এখন শোনো ওর ডানা গজানোর কাহিনী। এই ডানা গজানি ওদের আমি ফ্রেন্ডদের সাথে ঘুরতে থাকি, হুম। ময়মনসিং এর বিখ্যাত পার্ক আছে জয়নুল আবেদিন পার্কে, এখানে ঘুরতে থাকি, কৃষি বিশ্ববিদ্যালয় আছে অনেক বড়, ঘুরতে থাকি। মানে এদিকেও এসে আমি ববঘুরে হয়ে যাই, আমার কোনো টেনশন নাই যে আমার পড়ালেখা আছে, আমি কলেজে স্টুডেন্ট। আচ্ছা পরে এমনি ফার্স্ট টার্ম 3 মাস পরে ফার্স্ট টার্ম হয়, আমি ফার্স্ট টার্মে 2টা সাবজেক্টে ফেল। পরে স্যার দেখা নেই ও তোমার গার্ডিয়ান আনো, আমি অনেকভাবে ম্যানেজ করি যে আমি তো আর গার্ডিয়ানটা আমি এই কাহিনী বলতে পারবো না যে আমি ফেল করে বলছি। তার অনেক এমনি আমার বাবা কিন্তু কোনো সরকারি গভ জব করে না, মানে একটু টুকটাক বিজনেস করতো, আর আমাদের কৃষি জমি আছে, এই কৃষি কাজটি করতো। তো অনেক কষ্টের টাকা, যে আমি বাড়িতে বলতে পারি না যে আমি ফেল করছি, তোমাদেরকেও আসতে হবে। আমি স্যারকে অনেক মানে অনেকভাবেই কনভিন্স করি, পরে স্যার রাজি হয়ে যায়, তুই নেক্সটে ভালো করে এক্সাম দিস। পরে নেক্সটে দেখি আমার বন্ধু যে রুমমেট ছিল, ও দেখি অভিদার ক্লাস করতেছে। আচ্ছা, পরে আমি তো মানে কেউ ক্লাস পাই না, টিচার, তুমি কি হলে থাকতা মানে মেসে থাকতাম। মেসে থাকতা? আচ্ছা, এটা কিন্তু অনেকের স্টোরি, অনেকের জীবনের গল্পই এটা, যে স্কুল গ্রামে ছিল, দেন কলেজে ও শহরে শিফট করে, সেটা হতে পারে ঢাকা শহর কিংবা বাংলাদেশের বড় বড় যে বিভাগীয় শহরগুলো আছে। এই ট্রানজিশনটা হওয়ার পর ম্যাক্সিমাম মানুষজনই একটা ফ্রিডম পায়, যে বাবা মা নাই, পড়তে বসতে বলতেছে না, এরকম কিছু। ও গেছে প্রথম 2-3 মাস কোনো পড়াশোনা নাই। প্রথমবার ও রিয়েলাইজেশন হয় যখন একটা বড় পরীক্ষা, এয়ার চেঞ্জিং পরীক্ষা বা হাফ ইয়ারলি যে পরীক্ষা, ওই পরীক্ষাটায় যখন ফেল করে বসে, তখন ওর রিয়েলাইজেশনটা হয়, যেটা ওর গল্প থেকে আমরা একটু ভালো করে বুঝতে পারবো। হ্যাঁ, বলুন। পরে এই যে এমনি চলতে থাকে, পরে দেখি ফেল করে আসছি, যে অনেক মানে খারাপ লাগতেছে অবশ্যই, তবুও পড়ালেখা শুরু করছি না। কেমনে আমি শুরু করাম এই সিস্টেমটা আমি খুঁজে পাইতেছি না, আচ্ছা, মানে স্টার্ট করবো কেমনে, অথবা আমি কার কাছে পড়বো, কোন টিচার আছে, তাই মানে মাইমিসিং নতুন, অথবা আমার সিনিয়রের কাছ থেকে মানে এমন গাইডলাইন পাইতেছি না যে অমুক স্যারের কাছে পড়ো, অমুক স্যারের কাছে পড়ো। তো এমন কোনো পাইতেছি না। পরে একদিন দেখি আমার রুমমেট ছিল, বিছানায় শুয়ে শুয়ে অভিধার ক্লাস করতেছে। আচ্ছা, আমি বলতেছি কি পড়স, মানে তোরে পড়াইতেছে সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, এটি তো ইজি ভাই, তুই কি পড়স? পরে বললো তুই পড়িয়া দেখিস একদিন, তোর কেমন লাগে। পরে আমি এমনি, পরে আমার এমনি ওরে বলছি একদিন তুই আমার একটা কোর্স কিনে দে। পরে আমি ডিফারেন্সিয়েশন দিয়ে শুরু করি। কবিতার এই ডিফারেন্সিয়েশনটা সবচেয়ে ভালো করে আমার পড়া একটা চ্যাপ্টার গণিতের। আচ্ছা, এটা শুরু করি, শেষ হয়ে যায়, মেগা এক্সাম দেই, সবাই মানে 180+ যারা পাইছে তাদেরকে দাদা ডাকস রিটেনের জন্য, তো আমি 175 পাইছিলাম। হ্যাঁ, আমার ডাকছেন, এই একটা রিগ্রেট। পরে এমনি চলতে থাকে, ডিফারেন্সের পরে অন্য জটিল সংখ্যা পড়তে থাকি, বহুপদী পড়তে থাকি, আমি চলতেছে। আমি পরে লাস্টের দিকে যাই মনে হয়েছে যে আমি নোট করতেছি না। আচ্ছা, এইটা পরে আবার একটা রিগ্রেট শুরু হয়েছে, যে আমি পিছনের দিকে আমার কোনো নোট নাই, আমি রিভিশন দিতে পারতেছি না। এত বড় বই তো আর রিভিশন দেওয়া যায় না এক্সামের আগে। পরে আমার নোটের একটা ক্রাইসিস হয়ে গেছে। পরে আমি ওই দিন থেকে শুরু করছি যে আমার রেগুলার পড়ালেখার শেষে যে টাইমটা থাকে ওইখানে আমি নোট করব, স্লাইড দেখে আমি নোট করা শুরু করছি। আচ্ছা। এটা মানে এই রিয়েলাইজেশনটা কখন হয়েছে? ফার্স্ট ইয়ারে থাকতে? হ্যাঁ, ফার্স্ট ইয়ার থাকতে ইয়ার চেঞ্জের আগে। এয়ার চেঞ্জের আগে যে নোট করে পড়া উচিত, নাইলে পরীক্ষার আগে রিভিশন রিভিশন দেওয়া যায় না, মানে টাফ হয়ে যায়। হ্যাঁ টাফ হয়ে যায়। পরে আমি নোটের জন্য আলাদা খাতা বানাইছি, মানে নোট করতে শুরু করছি। নোট করতে করতে পরে দেখে স্মুথলি চলছে, যে আমার ইয়ার চেঞ্জে অনেক মানে মোটামুটি ভালো হয়েছে, যে আমি ব্যাকআপ দিতে পারছি আর কি। আগেরটি সহ ব্যাকআপ দিয়ে আমি আসছি ইয়ার চেঞ্জে। আচ্ছা, ইয়ার চেঞ্জে মোটামুটি ভালো হয়েছে। পরে এমনি তো একাডেমিক একটু স্মুথলি চলছে। পরে তো এফআর আচ্ছা, এই যে মানে অভিদাদার ক্লাসে পরিচয়টা হয়েছে কখন? মানে ধরো এটা কি ফার্স্ট ইয়ারের মাঝামাঝি সময়? হ্যাঁ, ফার্স্ট ইয়ার শেষের দিকে, একেবারে শেষের দিকে শেষের একেবারে। দিকে তখনই পড়ালেখাটা নতুন ভাবে স্টার্ট স্টার্ট হয়েছে। তখনই আমি অভিদা ক্লাস দিকে আমার টেবিল ছিল, টেবিলে লিখে দিয়েছিলাম, একবারে লিখে দিয়েছিলাম যে বুয়েট। দাদা বুয়েটে পড়ে মেকানিক্যালে, দাদা আমার এলাকা নেত্রকোনা মোহনগঞ্জে, দাদার বাসা হয়েছে নেত্রকোনা পূর্বদলা। আচ্ছা, তো একবারে লিখে দিয়েছিলাম যে আমার বুয়েট চাই। আচ্ছা। নোট যে করতা তুমি, নোট কি এরকম করতা যে লাইভ ক্লাসে শেষ হওয়ার সাথে সাথেই নোট করতা, বা লাইভ ক্লাস নোট করার টেকনিকটা বলো? এটা নিয়ে না অনেকেরই কনফিউশন থেকে যে কিভাবে নোট করা লাগে। না, নোট আমি সাথে সাথেই করতাম, লাইভ ক্লাসের সাথে 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 ক্লাসে নোট করতাম, মানে স্লাইডে যা যা থাকতো আমার নোটে তা তা থাকবে, সেম টু সেম।
পরে মানে ম্যাথ তো রিভিশন দিতে না, কি পয়েন্ট রিভিশন দিলে হইতাছে। আচ্ছা, সাথে সাথে করতাম, আর লাইভ বেশি করতাম না, রেকর্ডেড বেশি করতেছো। এটা আমি অনেককে দেখছি, অনেক না ম্যাক্সিমাম, যে রেকর্ডেড ক্লাস বেশি করে, নোটটা দরকার স্পেশালি রিভিশনের জন্য। কারণ রিভিশন দেওয়ার সময় তো আসলে ক্লাস দেখা মানে টাফ হয়ে যায়, সো নোটটা থাকলে রিভিশন দেওয়াটা খুব সহজ হয়। আর পরীক্ষায় ভালো করার জন্য তো রিভিশনের কোনো বিকল্প নেই। এমনি চলে থাকে। আমার তো ফার্স্ট টার্ম রেজাল্ট কাপড় স্যারের অনেক কিছু বলছিল, পরে ইয়ার চেঞ্জও ভালো রেজাল্ট হয় মোটামুটি। আবার শুরু হয় আমাদের মডেল টেস্ট, মডেল টেস্টেও মোটামুটি ভালো রেজাল্টই হয়। পরে এসএস এর সাথে একবারে যুক্ত হয়ে যায় অভিধার সব ক্লাস। অপূর্বদা আসবার পর থেকে আমি ফিজিক্সে যুক্ত হয়ে যাই। আচ্ছা, আগে অপূর্বদার ক্লাস করতাম ইউটিউবে, অপূর্বদা আসার পর থেকে আমি ফিজিক্সে একবারে টোটালি এসএস এর সাথে যুক্ত হয়ে যাই। মানে বাইরে আমার কোনো টিচার ছিল না। আচ্ছা, এমন হয়েছে যে বাইরে কোনো টিচার না, আমি শুধু অনলাইনের উপরেই ডিপেন্ডেন্ট। অফলাইনে পড়ো নাই? অফলাইনে পড়ছি শুরুতে, এরপর যখন অনলাইনের সাথে পরিচয় হয় তখন আর পড়া হয় না? তখন করি, কারণ আমি অনলাইনে বেস্ট সার্ভিসটা পাইতেছি, আমার দরকার হইতেছে না। আচ্ছা, এমনি চলতে থাকে। এরপরে এসিএস এর এফআরবি শুরু হয়, আমি এফআরবিতে এনরোল করি। এফআরবিতে এনরোল করার পর মনে হয়েছে যে আমার একাডেমিকে অনেক কিছু পড়া আছে। ফিজিক্সের যে ফার্স্ট পেপার ছিল, আমি ওই ফার্স্ট পেপার তো একাডেমিকে পড়ছি না, পড়ে আসা। হ্যাঁ, এই এফআরবিতে আমি ফার্স্ট পেপার পড়ছি। আর কেমিস্ট্রিটা একটু পড়ছি আর কি, রিভাইজ। আমি কেমিস্ট্রিটা আমার একটু স্ট্রং ছিল, আর ম্যাথটা আমার ফেভারিট সাবজেক্ট। পরে এই ম্যাথ করতে আমি কেতাব স্যারের বই অনেকবার করছি। পরে এই শুরু হয়েছে আস্তে শেষ জুলাই আন্দোলন, আমাদের এক্সাম স্থগিত হইতো না এমন একটা সিস্টেম হয়েছে, এক্সাম স্থগিত হয়ে গেছে। 7টা এক্সাম দিয়েছিলাম, রেজাল্ট দিছে জিপিএ 5 আসছে আমার। আমি যখন এইচএসসি রেজাল্টটা দেখি, তখন আমার সাথে যারা ফ্রেন্ড ছিল কেউই জিপিএ 5 আসছে না। আমি এদিন মেসের জন্য বাজার করতে গেছি, মানে কেউই জিপিএ 5 আসছে না, মানে আমি পাচ্ছি না, আমারও আসতো না। তো আমি তো মোটামুটি ভালো এক্সাম দিয়েছি, সায়েন্সের সাবজেক্টই তো আমার ভালো এক্সাম হয় আলহামদুলিল্লাহ। পরে দেখি আমরা 4জন থাকতাম, 4জনে কেউই 3জনের জিপিএ 5 আসছে না। আমি বাসায় আইসা, মেসে আইসা বিছানায় শুয়ে শুয়ে আস্তে আস্তে দেখতেছি আর ভয় পাইতেছি, মানে অনেক পেনিক। পরে আজকে দিকে আমার মানে ঢুকাইছে আমার, দেখি জিপিএ 5 আসছে, কিন্তু ইংলিশে মাইনাস। আচ্ছা, এমনি সব কিছু অফ হয়ে গেছে। এডমিশন শুরু হয়েছে, এডমিশনও আমাদের যেমনি স্বাভাবিকভাবে শুরু হয়, আমারও এমনি স্বাভাবিকভাবে শুরু হয়েছে। ক্লাস করতে শুরু করলাম, অপূর্বদার ভেক্টর ক্লাস দিয়ে আমার শুরু হয়েছে। ভেক্টর ক্লাস দিয়ে শুরু হয়েছে, ক্লাস করতে তখন কিন্তু এটা আছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের। ইঞ্জিনিয়ারিং এডমিশনে ভেক্টর ক্লাস দিয়ে শুরু হয়েছে, করতে থাকতেছি। কিন্তু এক সময় যাই দেখি নিউটনিয়ন বলবিদ্যা পর্যন্ত করছি। তারপর দেখি যে আমার নোট যে একাডেমিকে করছি, এফআরবির নোটটির সাথে আমার নিউটনিয়ন বলবিদ্যা আর ইঞ্জিনিয়ারিং নোটটি মিলে যাইতেছে। হ্যাঁ, পরে এমনি ম্যাথ তো আমার আগের নোট ছিল, শুধু স্লাইডে যে ম্যাথটি ছিল এটি প্র্যাকটিস করছি খুব। এমনি এক্সাম দেই, মানে আশানুরূপ রেজাল্ট আসে না। আচ্ছা, আমার ম্যাক্সিমাম রেজাল্ট এভারেজ 1000 থাকতো র্যাঙ্ক। 1000 থাকতো, ওকে। পরে মানে ডিপ্রেশন কাজ করতো অনেক সময়, একবার 4000-এর বাইরে চলে গেছিল। খুবই ডিপ্রেশন কাজ করছে এই সময়, মানে প্রায় 3 উইকস পড়ালেখার টাচের বাইরে ছিল। কেন, মানে এটা কি? এটা চরম, মানে আমি এক্সাম দেই, আমার আশারূপ, আমি তো পড়তাছি তবুও আমার রেজাল্ট আসে না, পড়তাছি তবু রেজাল্ট আসে না। এটা অনেকের স্টোরি, পড়তেছে কিন্তু রেজাল্ট আসে না। কিন্তু এটার জন্য কি ছেড়ে দেওয়া উচিত? মানে ধর হাল ছেড়ে দেওয়া উচিত না। পরে তো মানে রিয়েলাইজ করলাম যে আমার আরো এফোর্ট দেওয়া দরকার। মানে আমি তো হার মানতাম না, এমন একটা মনোভাব চলে এসে দেয়। আমি হার মানতাম, আমি লাস্টটা দেখে দিই, লাস্টে আমার কোন পর্যায়ে যায়। অবশ্যই একটা ইউনিভার্সিটি তো সিট তো আমি পাইলাম, মানে একটা সিট পাইলে হইব, এমন একটা মনোভাব। এই মাইন্ডসেটটা আসলে সবার দরকার, যে লাস্ট পর্যন্ত আমি দেখা ছাড়বো। হ্যাঁ, হোক খারাপ করতেছি, ইমপ্রুভমেন্ট হইতেছে না, কিন্তু লাস্ট পর্যন্ত আমি দেখে ছাড়বো। এই মোটিভেশনটা যাদের মধ্যে, এই মাইন্ডসেটটা যাদের মধ্যে থাকে, ওরা সাকসেসফুল হয়। কারণ অ্যাডমিশন টেস্ট তো একটা না, তাই না? অনেকগুলো অ্যাডমিশন টেস্ট আছে, অনেকগুলো ইউনিভার্সিটি আছে, কোনো না কোনোটাই তো হবেই। কারণ তোমার ভাগ্য তো সব জায়গায় খারাপ হবে না, তাই না? তুমি যদি এফোর্ট দাও, পরিশ্রম করো, সৃষ্টিকর্তা কোথায় না কোথায় তোমাকে রাখবেই। আর ওর গল্প থেকে আরেকটা জিনিস বোঝা যাচ্ছে যে কোন ক্লাসটা করবা, মানে কোন জিনিসটা তোমার পড়া দরকার সেটা বুঝতে হবে। ধরো একটা জিনিস ভালো করে তোমার পড়া আছে,
তুমি ওইটার যদি আবার ক্লাস করো 6-7 ঘন্টা, তাহলে তো সেটা টাইম ওয়েস্ট হয়ে যায় না? Most. তো তুমি যেই জিনিসগুলো খুব ভালো করে পারো, যেটা তোমার ক্লাস নোট দেখলেই হয়ে যায়, ওগুলা কি ক্লাস করার দরকার আছে? তুমি কি করছিলা? না আমি তো ওই যে ডিফারেন্সিয়েশন ক্লাস করা ছিল, ওইটা আমি আর করছি না। কিন্তু ইন্টিগ্রেশনটা আমার করা ছিল, কিন্তু ওইভাবে আমি করতে পারি নাই, টাইম পাইছি না। লাস্টের দিকে ছিল তো টাইম পাইছি না। পরে আমার ইন্টিগ্রেশনটা করছি পুরাটা, নতুন নতুন যে মেথড ছিল ওইগুলা করছি। আর এত বেশি ক্লাস করছি না, কিন্তু প্র্যাকটিসটি আমি করছি। মানে স্লাইডে যে ম্যাথটি ছিল ওই ম্যাথগুলো আমি করছি সবগুলো। কনসেপ্টটা স্কিপ করছি, কনসেপ্ট আমার ক্লিয়ার ছিল, অনেক ক্লিয়ার ছিল, কিন্তু প্র্যাকটিস যেই ম্যাথগুলো ছিল ওইগুলো আমি সবগুলো করছি। মানে প্র্যাকটিস আমি প্রচুর লেভেলে প্র্যাকটিস করছি। মানে কোশ্চেন ব্যাংক, আমার এক ফ্রেন্ড, আমরা যখন চুয়েট থেকে এক্সাম দিয়ে আসি, ও বুয়েটের কোশ্চেন ব্যাংক সলভ করতেছে। ও যেই ম্যাথ করে আমার ওই ম্যাথের আনসার মুখস্থ। এমনভাবে প্র্যাকটিস করছি। এটা কি প্রশ্ন ব্যাংক? কি প্র্যাকটিস করছে? কোশ্চেন ব্যাংক আর স্লাইড, কোশ্চেন ব্যাংক আর স্লাইড না, আর কিছু দরকার পড়ে না। মানে প্র্যাকটিসটা অনেক ইম্পর্টেন্ট। প্র্যাকটিসটা অনেক ইম্পর্টেন্ট। আর আমি তো এসিএসসি যুক্ত ছিলাম, এসিএসসি যেই লেভেলের প্র্যাকটিস, ওই লেভেলের প্র্যাকটিস, বিশেষ করে অপূর্বদার প্র্যাকটিস করলে তো উপায় নাই। নিউটনের মেকানিক্সে 200 ম্যাথ করেছে, আমি আর্কাইভ ক্লাসটা করছিলাম। আচ্ছা, 200 ম্যাথ করাইছে, মানে আমি দেখি আমার সবকিছু ক্লিয়ার। বুঝতে পারছি। এই সময় আবার এমনি চলতেছে, লাস্টের দিকে 3 উইকস একটু ডাউন হয়ে ফলে এসে গেছিলাম। পরে আবার স্মুথলি চলতেছে, পরে আবার র্যাঙ্ক 1000-এর ভিতরে চলে গেছে, স্মুথলি চলতেছে। কুয়েটের এক্সামের 1 সপ্তাহ আমার পড়ালেখা সব কিছু অফ। কেন? মানে ওই সময় মনে হইতেছে আমি যদি পড়ি সব কিছু আমার কাছে নতুন লাগতেছে। আমি টপিকটা পারতাছি, আমার জানা, কিন্তু আমি নিয়ে বসলেই আমার নতুন লাগতেছে। তারপর পরে ওই সময় মানে 2 দিন জাস্ট, 3 দিনের আগে একবারে টোটালি পড়ালেখা অফ। ওই সময় আমরা তো ময়মনসিং থাকতাম, খুলনা যাব, বাসের টিকিট কাটতে গেছি। পরে শুরু হইলো 11 তারিখ এক্সাম ছিল, আমরা 10 তারিখ রাত্রে উঠছি, সারা জার্নি। আমার ফ্রেন্ডরা পড়তেছে বাসে, কিন্তু আমি তো 3 দিন আগে থেকে আমার পড়ালেখা সব অফ। আমি কোনো বই খাতা কিছুই নিছি না, জাস্ট একটা ব্যাগ নিয়ে আর ফাইল যেই দরকার পড়তো এগুলো নিয়ে গেছি, যাইছি। কোনো সারা রাত ঘুমাইছি না, ওগুম একটা রাত, কঠিন একটা রাত গেছে কুয়েটের এক্সামের আগে। কুয়েটের আগে। এটা সবারই যায়। ম্যাক্সিমাম অ্যাডমিশন টেস্টের আগের যে রাতটা, ওটাতে ঘুম খুব কম হয়। মানে তোমার সবকিছু পড়া থাকলেও দেখো সেম সিচুয়েশনে হবে। আমি তো অনেক আগে অ্যাডমিশন টেস্ট দিয়েছি, 2018 সালে। আমার একদম সিমিলার স্টোরি। ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, দুইটার এক্সামের আগেই আমার রাতে আমি ঠিক মতো ঘুমাইতে পারিনি। এটা অলমোস্ট সবারই হয়, একটু নার্ভাসনেস কাজ করে। এটা আসলে এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই। তোমাদের হবে, যারা ধরো সামনের বার পরীক্ষা দিবা বা অ্যাডমিশন টেস্ট দিবা, দেখবা তোমার ড্রিম ইউনিভার্সিটি যেটা, ওটা রাতে না, আগের রাতে ঘুম কেন জানি আসতেছে না। হ্যাঁ, পরে আমি কুয়েটের পরীক্ষার হলে 2বার ঘুমাইছি, এমন হয়ে গেছে। পরে 2বার ওয়াশরুমে যেয়ে চোখে পানি দিয়ে আসছি। পরীক্ষার মাঝে? হ্যাঁ, পরীক্ষার মাঝে। ডিউরেশন তো অনেক এইটা ছিল, খুবই বাজে একটা জিনিস হইছে। ডিউরেশন তো অনেক ছিল, তার কারণে আমার সমস্যা হয়েছে না। আর আমি ইংলিশে খুবই দুর্বল ছিলাম, যার কারণে আমি কুয়েটে ইংলিশ আনসার করতে পারিনি, মাত্র 8 আনসার করছিলাম, 8 পাইছিলাম। আর এমসিকিউ ছিল ওইগুলা, যার ডিউরেশন অনেক বড়, আমার কাছে ইজি লাগছিল। পরে আসছি, ভাবছি যে র্যাঙ্ক অনেক পিছায় দেবো, ইজি লাগছে, বাট সবার কাছে তো ইজি লাগছে, আমি তো একা শুধু স্টুডেন্ট না, সবাই স্টুডেন্ট, সবার কাছে ইজি লাগছে। এইভাবে আমি বায়োলজি পড়া শুরু করছি। পরে 3 দিন পরে কুয়েটের রেজাল্ট দিছে, আমি রাত্রে বায়োলজি পড়তেছি, 11টা বাজে দিকে আমার অনেক ফ্রেন্ডে ফোন দিতেছে যে কুয়েটের রেজাল্ট দিছে। আমি দেখি আমার র্যাঙ্ক 1093। আলহামদুলিল্লাহ, একটা ভালো সাবজেক্ট পেয়ে যায়। আমার ফেভারিট সাবজেক্ট ছিল সিএসসি আর মেকানিক্যাল। যে সিএসসি পাইতারি, আগের প্রিভিয়াস ইয়ারের র্যাঙ্ক দেখে বুঝলাম যে সিএসসি পাইতে পারি, তাই আমি বায়োলজি পরের দিন থেকে বাদ দিয়ে দিয়েছি, টোটালি বাদ। তারপর এই যে পড়তেছি আস্তে আস্তে, কিছুদিন পরে আবার মেডিকেলের এক্সাম। আমার মানে বাবার ইচ্ছা ছিল যে আমি ডাক্তার হব, ম্যাক্সিমামেরই সেম কাহিনী। আমি ফ্যামিলির ইচ্ছা ডাক্তার হও, ডাক্তার হও, ডাক্তার হও। আমি না করছি, যে আমার মানে একটু বুঝাইছি যে আমার এই বায়োলজির প্রতি, আমার এই প্রফেশনটা অবশ্যই একটা নোবেল প্রফেশন, কিন্তু আমার ইন্টারেস্ট নেই। আচ্ছা, কারণ আমি তো যদি ইন্টারেস্ট না থাকে আমি সার্ভাইভ করতে পারতাম না, এরকম একটা অবস্থা বুঝাইলাম, পরে মানলো। তো মেডিকেলে দিলাম, পাস করছি, এটাই আমার কাছে অনেক। আমি বায়োলজি পড়ছি না, খুবই কম বায়োলজি পড়ছি, তো পাস করছি খুবই কম। আবার 23 তারিখে বুয়েট প্রিলি, এই প্রিলির সময় আবার আমার এই যে কুয়েটের মতো প্যানিক, 3 দিন আগে থেকে পড়ালেখা অফ। পরে আবার মানে যেদিন
প্রিলি দিতে আসে এদিন আমার বিকালে শিফটে ছিল, আব্বার বলতেছে যে আমার হইতো না, আমি একবারে মানে আমি শিওর বলতেছি যে আমার হইতো না, আমার ক্রিয়েটিভ উঠতে দেব, আমার এক কনফিডেন্স একেবারে ল। পরে হলে ঢুকছি, বল আব্বা বলছে যে হইলে হইব না হইলে নাই, তুই দিয়া দেখ কি হয়। পরে হলে ঢুকছি, কোশ্চেন কিন্তু 5 মিনিট, বুয়েটের প্রিলির কোশ্চেন 5 মিনিট আগে দিয়ে দেয়। যে সবাই বলে যে একটু চেক করো, কিন্তু কেউ দাগাইতে পারবে না, আনসার করতে পারবে না। পরে নিয়ে আমি চেক করতেছি, আমি ওই দিনে পারতেছিলাম যে কোনটি দাগাইবো, দিকে আমার 50-60টার মতো আমি ইজিলি পারতাছি, এরকম হয়ে গেছে যে 50-60টার মতো আমি ইজিলি পারতাছি। এক্সাম দিলাম, 70 দাগাইছি। একটা শুধু মানে অ্যাজাম্পশন মেথড দিতে যায়, আপনার কাছে অ্যাজাম্পশন মেথড শিখছিলাম, অ্যাজাম্পশন মেথড আমার একটা ভুল হয়ে গেছিল। আচ্ছা, এই একটা কাটা গেছে, 69টা আমার হয়েছে। 69 শিওর নাম্বার কি দেয় প্রিলিতে? ফিউ দেন আমি একবারে মিলাইছি, মানে আমার ফ্রেন্ডরা যারা আছে তাদেরকে বলছি, অনেকটি কোশ্চেন দেওয়ার পরে আমি কোশ্চেন ব্যাংকে পাই গেছি। আচ্ছা, মানে একটা শুধু আমি আবার অনেকবার মিলাইছি, মানে একটা কোশ্চেন শুধু ভুল হয়েছিল। মানে অনেকেই কিন্তু কোশ্চেন মুখস্থ করে আলে পরে কত সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে আপলোড করে দেয় যে এই কোশ্চেনটা ছিল, এই কোশ্চেনটা ছিল। আমি মানে মিলে দেখলাম যে কেমিস্ট্রিতেও ভুল হইতোই না, ফিজিক্সও অনেক ইজি ছিল, আমাদের প্রিলিটা অনেক ইজি ছিল, চার্ট শিফটে ছিল। তো ম্যাথের একটা কনফিউশন ছিল এই ত্রিকোণমিতির, এটা যদি আমি হাতে করতাম তাহলে মিলে দিতাম। পরে ক্যালকুলেটর দিয়ে করছি তো, সিডাব্লিউ এমনিতে ফাংশন অনেক কঠিন, একটা কাটা গেছিল, মানে আমার সম্ভবত শিওরে একটা কাটা গেছিল, আর অন্যটি কাটা গেছে না। আচ্ছা, প্রশ্ন ব্যাংক পড়াটা অনেক ইম্পর্টেন্ট। প্রশ্ন ব্যাংক পড়াটা অনেক ইম্পর্টেন্ট। প্রশ্ন ব্যাংক থেকে মানে প্রশ্ন ব্যাংকের বাইরে তো টাইপ পরীক্ষা আসে না, তো মাঝে মাঝে দেখা যায় ডিরেক্ট কমনও পড়ে যায় কোশ্চেন ব্যাংক থেকে। আমাদের সময় তো অনেক কমন পড়ছে। পরে তো রেজাল্ট দিল যে আমরা যারা দিছি, আমার যে ফ্রেন্ডই ছিল আশেপাশের, মানে একটু দূর, আর কিন্তু এডমিশনের সময় কাছে আসছে, এসব সবারই প্রিলি হয়েছে। আচ্ছা, রিটার্নের সময় আবার তখন তো প্রিলির পরে তো আমরা চুয়েটে এক্সাম দিতে চাইছি না, আমার ফ্রেন্ডরা বলতেছে তোর চুয়েটে হয়েছে, তুই চুয়েটে দিতে গেলি না, এমনি যাইছি বিজয় এক্সপ্রেস, আবার এই অনেক জার্নি ময়মনসিংহ থেকে চট্টগ্রাম, অনেক বড় পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গেছে, ওইখানে যাই এক ভাইয়ের মেসে থাকছি এক রাত থেকে, পরে ওই রাতে আবার ঘুম আসে না, সেম অবস্থা। এটা তো হওয়ার কথা না, ধরো একটা ইউনিভার্সিটিতে ভালো রেজাল্ট করলে একটা হয়ে যায়, একটা ধরো জায়গা হয়ে যায়, কনফিডেন্স হয়ে যায়, একটা কনফিডেন্স থাকে। আমার এই কনফিডেন্সটা আমি ফিরে পাইতেছি না, এইটাই আমার সবচেয়ে সমস্যা হয়ে গেছিল। আচ্ছা, কনফিডেন্স পাইতেছি না, মানে কিছু পড়লে আমার কাছে সব নতুন মনে হয়, তাই জন্য আমি কনফিডেন্সটা একবারে লো হয়ে গেছিল। আমার তো এই দিন মনে হয় যে আমার বাবার সাথে না থাকতো, বুয়েটের প্রিলি, আমার ওই দিন বুয়েট প্রিলি হইতো না। মানে পরে চুয়েটে এক্সাম দিলাম, চুয়েটও ভালোই র্যাঙ্ক আসলো, 342। পরে আবার ব্যাক করলাম, ব্যাক করে আবার বুয়েটের জন্য প্রিপারেশন, রিটেনের জন্য কোশ্চেন ব্যাংকটা, বুয়েটের কোশ্চেন ব্যাংকটা সলভ করলাম। কোশ্চেন ব্যাংকটা অনেকবার সলভ হয়ে গেছে, মানে ম্যাথ সবগুলো আমার মুখস্থ হয়ে গেছে, এমন টাইপের যে একাডেমিক ওই ম্যাথ করছি, এফআরবি তো সেম ম্যাথ করছি, আমার মতে এফআরবি তো আমরা কেন করছি, এফআরবি তো এই ম্যাথ করছি, এডমিশনেই ম্যাথ করছি, তাই এই ম্যাথের তো ভুল হইবার কথা না। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আমার এই 3টা সাবজেক্টে স্ট্রং ছিল, মানে অলওয়েজ স্ট্রং রাখতাম, ভালো লাগে, মানে ম্যাথটা তো ফেভারিট একটা সাবজেক্ট ম্যাথ। পরে বুয়েটের রিটেন, আমার ঢাকায় একজন চাচার বাসা ছিল, ওনার বাসায় আসছি, এসে এক্সাম দিতেছি। রিটেনের দিন আমার মানে এক কোশ্চেন নিছি, প্রথম ম্যাট্রিক্সটা আমার কাছে খুব হার্ড মনে হয়েছে, পরে বহুপদী এইটাও খুবই হার্ড মনে হয়েছে। কোশ্চেন পেপার উল্টাইছে যাই দিই, 14 নম্বর কোশ্চেনটা হুবহু কমন, মানে পরাবৃত্ত থাকে, এই পরাবৃত্ত একটা বিন্দু থাকে, আরেকটা বিন্দু সর্বনিম্ন দূরত্ব, এই যে এই ম্যাথটা মানে সেম টু সেম কমন, হ্যাঁ খুবই খুশি আমি এদিন যে আমি ফার্স্টে এই ম্যাথটা দিলাম। এটা দেওয়ার পরে যাইলাম ফিজিক্সে অনেকগুলো ইজি ম্যাথ ছিল, ওইগুলা প্রায় 7-8টার মতো, ওইগুলো আনসার করলাম। আচ্ছা, আনসার করার পরে আবার কেমিস্ট্রিতে গেলাম, কেমিস্ট্রিতে দেখলাম অনেকগুলো ইজি ছিল, 5-6টা, আগে আমার 20টার মতো আমি শিওর করি। পরে ওই সময় পেনিক, ম্যাথ দেখে তো আমার খুবই পেনিক, 20টা আগে শিওর করলাম, মানে কেমিস্ট্রিতে 6-7টা, ফিজিক্সে 6-7টা, ম্যাথে আরও কমন পাইলাম, একটা বিপরীত ত্রিকোণমিতির ম্যাথ ছিল ইজি। পরে আরেকটা ম্যাথ ছিল এমসিকিউ আকারে, যে U = 4B এমন প্রমাণটা, ত্রিকোণমিতির এমন একটা প্রমাণ করতে হয়, এই ম্যাথটাও কমন পড়ছে হুবহু, এই ম্যাথটা আনসার করছি। পরে একটা
গতিবিদ্যার একটা ম্যাথ ছিল, গতিবিদ্যার ইজি ম্যাথটা মানে অনেক ম্যাথ করছি তো, অনেক প্র্যাকটিস, তো ইজি একটা ম্যাথ ছিল। এটা শুধু কনসেপ্টটা একটু ছিল, মানে ফ্লোর থেকে উপরের দিকে তুলে একটা ডিস্টেন্স দিয়ে দিছে যে এইদিকে বাস্কেটবলটা ফালাইলাম কতটুকু সময় বা দূরত্বটা চাইছিল। ইজি লাগছে। ম্যাথে একটু ধোঁকা খাইয়ে দিয়েছে আমার, মানে ডিপেন্ডেবল সাবজেক্ট ম্যাথ ছিল, এই ম্যাথে আমার ধোঁকা দিয়ে দিয়েছিল। 8টা ম্যাথ পারছিলাম। 8টা ম্যাথ পারছিলে, টোটাল কয়টা অ্যান্সার করছিলা? টোটাল আমি 29টার মতো আনসার করছিলাম, কিন্তু 29টা তো হয়েছে না। এটা তো কয়টা হবে? 25 থেকে 26টা হবো। আমার পার্সিয়াল মনে হয় আমি খুব কম পাইছি। 25 থেকে 26টা। পরে তারপর তারপর রেজাল্ট দিল, মানে চুয়েটের এরপরে তো বুয়েটের পরীক্ষা পরে তো আমি আবার ময়মনসিংহ ব্যাক করছি। ডাবির পরীক্ষা ছিল, আমি তো বায়োলজি কোনোদিন পড়ছি না, এই ডাবির এক্সাম আমি না করছি, দিতাম না। তো সবাই বলতেছে চল দে দে, মানে অন্যরা যারা আছেন সাথে সবাই ভার্সিটি প্রিপারেশন নিছে, আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছি। বায়োলজি একাডেমিকে পড়ছি না, একাডেমিকে খুব কম পড়ছি, পাস করার মতো মানে টাইনে টুনে জিপিএ 5 এর মতো সিজন যেই জায়গাটা জায়গা করে ওইগুলো পড়ছি জাস্ট। পরে যাইলাম বাকৃবিতে, আমাদের সিট পড়ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ওইদিকে এক্সাম দিলাম। মানে শুধু আমি পাস করছি ডিউ পরীক্ষায়, এমন সিস্টেম হয়েছে। ম্যাথ ছিল, ম্যাথটা আমার অনেক ইজি লাগছে, 15টা এমসিকিউ ছিল, 14টা আমি ইজি পারছি। র্যাম ছিল, পরে মোটামুটি ভালোই আসছে, মানে ওয়েটিং থেকে সেটা হলো 2880 হয়েছিল। সেটা কি বায়োলজি ছাড়াই? বায়োলজি না, বায়োলজি দেখাইছি, ঠাইনা টুনে পাস করছি আর কি। এমন বায়োলজি তো আমাদের তো আলাদা পাস করতে হয় না, এমসিকিউ তো সব কিছু মিলে 24.5 পাইলে পাস, মেবি ওরকম পাস করে বলছি। পরে বুয়েটের বাড়িতে গেলাম, চুয়েটের রেজাল্ট দিল। পরে আবার বুয়েটের রেজাল্ট সেদিন একটা মানে কাহিনীটা হইলো যে আমার সাথে মানে খুবই অলৌকিক। আমি চার্জ দিয়েছি রুল লিখে, আমি তো মানে 20টার উপরে আন্স করছি, যেহেতু মানে হইব শিওর 22টার মতো 23টার মতো, তাহলে তো আমার চান্স হইবার কথা। তো আমি রুল লিখে চার্জ দিছি, আমার নাম আসে না। এটা সবারই হয়েছে, এবার চার্জ দিলে কারোরই নাম আসতেছিল না। এদিন তো আমি আমার যত ফ্রেন্ডরা ফোন দিছে, মানে আমার যারা বাসায় যারা ছিল আব্বা আম্মা সবাই বলছি যে আমার চান্স হয়েছে না। আমার ফ্রেন্ডরা ফোন দিছে, সাথে সাথে সবাই ফোন দিছে, আমি বলছি আমার চান্স হয়েছে না। তো ওরা বলে যে মানে থর তো চান্স হইবার কথা, এটা আমরা শিওর ছিলাম থর হইবার কথা, কিন্তু থর তো হইলো না। সেই পরে আবার একটা ওয়েটিং লিস্টে চেক দিলাম, ওয়েটিং লিস্টের দিকে আমার নাম নেই। আমি মনে মনে ভাবলাম এত বাজে এক্সাম দিছি না, সব কিছু শেষ কাহিনী, আমার চান্স হয়েছে না, সবাই শুয়ে গেছে, আমি শুয়ে গেছি। পরে আমি ওয়েটিং লিস্টে চেক দিলাম, যে রুলিকে আবার চার্জ দিলাম, যা ওইদিকে আমার নাম নাই। মনে হলো এত বাজে এক্সাম দিছি না যে আমার ওয়েটিং লিস্টে 2000 জনের মাঝে আমার নাম থাকবে না। পরে আবার মেইন রেজাল্ট শিটে গেলাম, র্যান্ডমলি একজন স্টুডেন্টের রোল নিছি, নিয়ে চার্জ দিছি, দেখি ওর নামও আসে না। ও চান্স পাইছে কিন্তু ওর নাম আসতেছে না। আচ্ছা, মানে এবার পিডিএফটা সার্চ দিলে বাটনটা কাজ করতেছিল না, কাজ করতেছিল না। পরে আমি রুল ওয়াইজ আমার রুলটা নিয়ে রুল ওয়াইজ দেখতে থাকি, আজকে দিকে মানে 491তম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। পরে তো ওই সময় মানে আমার বিছনা থেকে লাভ জানে আমি গেছি, সবাই ঘুম থেকে উঠে গেছে, কি হইলো চান্স হয়ে গেছে। মানে আমি তো মানে আমার গ্রামের প্রথম বুয়েটিয়ান, আমার ফ্যামিলিতে তো অন্য কেউ পাবলিকে পড়ছে না, আমি ফার্স্ট, আবার আমার স্কুলের ফার্স্ট বুয়েটিয়ান। তোমার গ্রামের, তোমার ফ্যামিলির, তোমার স্কুলের ফার্স্ট বুয়েটিয়ান। আবার আমি যে আমার স্কুলটা যে উপজেলায় ছিল, ধর্মবর্ষ উপজেলায়, ওইখান থেকেও মেবি 1-2 জন আছে হাইয়েস্ট। স্কুলে আমার এই স্কুলের না, অন্য এলাকায় আর কি 1-2 জন থাকতে পারে, মেবি নাও থাকতে পারে সম্ভাবনা। মানে ওইখান থেকে কেউ 1-2 জন হঠাৎ মেডিকেলে চান্স পাই। আমাদের সময় অনেক সম্ভাবনা ছিল যে অনেকে পাইবো, কিন্তু পাইছে না দুর্ভাগ্যবশত। তো ওইখান থেকে বুয়েটের কেউ ড্রিম বুয়েট কেউ দেখে না, এরকম একটা অবস্থা। এখন থেকে দেখবে ইনশাল্লাহ, এখন থেকে দেখবো সবাই, মানে দোয়া করি যে থ্রুতে আর কিছু জন আনতে পারি। কিন্তু এই এডমিশন দেখে ইন্সপায়ার হয়ে অনেকেই এখন, শুধু তোমাকে না, ধরো এখন আমরা যেহেতু অনলাইন এডুকেশন চলে আসছে, অনলাইন এডুকেশনের মাধ্যমে পুরো বাংলাদেশের আনাচে কানাচে সবাই কিন্তু এই একই ধরনের স্বপ্ন দেখতে পারবে, এবং শুধু দেখা নাই, স্বপ্নটা পূরণও করতে পারবে। আমরা তো মানে আমাদের সম্ভব রয়েছে অনলাইনের জন্য, আমাদের অনেক ইজি হয়েছে ব্যাপারটা, যে আমরা দৌড়াদৌড়ি করতে হয়েছে না, শুধু এক্সাম দিছি বাইরে যায়, আবার ক্লাস তো বাসার ভিতরে গেছি, অনেক টাইম সেভ হয়েছে। আবার মানে ফাইন্যান্সিয়াল একটা ব্যাপার ছিল না, মেসেজ থাকতাম, মানে আমরা তো আমার বাবা আবার গভর্নমেন্ট জব করে না, গ্রামের যেমন একজন সাধারণ জীবনযাপন করে, সবাই আমার পরিবারও এমনই সাধারণ জীবনযাপন করে। ওই যে টুকটাক ব্যবসা ছিল ওইটা করতো, আর কৃষিকাজ।
ওইটার উপরে আমরা ডিপেন্ডেন্ট ছিলাম। কিন্তু একটু থাকার ব্যাপার স্যাপারে মানে ওই দিক থেকে আমাদের অনলাইনটা আমাদের অনেক উপকার করছে, তার কারণে আমরা ইজিলি ওইটা পাড়ি দিতে পারছি এডমিশনটা, মানে এডমিশনে ফাইনান্সিয়াল যে ব্যাপারটা থেকে এটা ইজিলি পাড়ি দিতে পারছি। মানে অমুক জায়গায় অনেক টাকা দিয়ে ভর্তি হইতেছে না, অমুক 5,000 টাকায় দিয়ে পার পেয়ে গেছি, খুবই ইজি লাগছে ওটা। তোমার রেজাল্ট যখন দিছে তখন ফ্যামিলির রিয়াকশন কেমন ছিল? ফ্যামিলি রিয়াকশন তো মানে অনেক ভালো, এটা বাবার মতো না। আমার তো বলতেছে তুই একটু আসতে ছিল না, তুই তো মানে হার্ট অ্যাটাক করে যাবি, একটু আসতে ছিল না, মানে ওইভাবে ছিল। তারপরে সবারই ফোন দিতে শুরু করলাম যে হয়ে গেছে হয়ে গেছে, মানে অনেক। আমি তো ফার্স্ট বুয়েটেন যারা থাকছিল সবাই পোস্ট করা শুরু করছে যে বুয়েট 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 বুয়েট, মানে বুয়েটের ওইদিকে বুয়েটের পাওয়াটা অনেক কঠিন। আমি যেই গ্রামের আর আমার জেলা উপজেলা যেদিকে পড়ছে ওই দিক থেকে বুয়েটিয়ান আছে অ্যাভেলেবল, কিন্তু আমি যেই জায়গা থেকে পড়ছি ওই জায়গা থেকে বুয়েটিয়ান নাই। আচ্ছা, তো তোমার গল্পটা আমরা শুনলাম। এখন তোমার গল্প থেকে সবচেয়ে বেশি শিখতে পারবে হচ্ছে যারা এসে ফার্স্ট ইয়ারে ফাঁকিবাজি করছে। বাংলাদেশে এরকম হাজার হাজার স্টুডেন্ট আছে যারা কলেজে উঠে গ্রাম থেকে শহরে আসে এবং ফার্স্ট ইয়ার কিংবা ফার্স্ট ইয়ার হাফ ইয়ারলি পরীক্ষার আগে ওদের পড়াশোনাই হয়নি। সো ওরা কিভাবে কামব্যাকটা দিতে পারে, ওদের কোন কোন বিষয়ে খেয়াল রাখা উচিত? ফার্স্টে তো টাইম সেভ করতে হইব, মানে ফার্স্টে একটা ধাক্কা খাইবার পরে টাইম যাতে অপচয় না হয় এদিকে খেয়াল রাখতে হইব। আর সেলফ স্টাডির বিকল্প তো কোনো কিছু নাই, এটা তো প্রায় ম্যাক্সিমাম মানুষে জানে যে সেলফ স্টাডি। আর এদিকে রাখতে হইব যে দৌড়াদৌড়ি না করে, আমি যেভাবে পড়ছি দৌড়াদৌড়ি করছি না বেশি। আমি দেখছি যে আমার ফ্রেন্ডে পড়তাছে, মানে আমার ম্যাক্সিমাম 3জন ফ্রেন্ডই পড়তাছে এসিএসে। আচ্ছা, দেখি কিন্তু আমি ওদের থ্রুতে মানে বলছে যে, আমি বলছি একদিন যে আমার কোর্স কিনে দেয়, কোর্স দিছে, আমি এনরোল করছি, দেখি ভালোই লাগতেছে, আমার টাইমও সেভ হইতেছে, সব কিছু হইতেছে। মানে যারা ধাক্কা খাই ফার্স্ট ইয়ারে গ্রাম থেকে এসে, আমাদের এখন আমার যারা জুনিয়র ছিল ওরা অনেকে জড়িয়ে পড়ছে, ভালো ভালো রেজাল্ট করে জড়িয়ে পড়ছে, মানে এসএসসিতে ভালো রেজাল্ট কিন্তু কলেজে এসে জড়িয়ে পড়ছে, তাদের সন্ধান পাওয়া যাইতেছে না এখন, এমন একটা অবস্থা। আর আইসে পরে টাইম সেভের একটা ব্যাপার আছে, এইটা টাইমটা সেভ করে কাজে লাগাইতে হবে সেলফ স্টাডিতে। আর যারা বাইরে দৌড়াদৌড়ি করে বেশি লাফালাফি করে যে অমুক জায়গায় অমুক জায়গায় অমুক জায়গায় না করে এক জায়গায় ফিক্স থেকে পড়ালেখা করতে হবে। ফিক্স থেকে পড়ালেখা করে মানে সেলফ স্টাডি ফিক্সড পড়ালেখা। আর তো এখন তো আমাদের সুযোগ আছে অনলাইন, তো এমনি যদি কেউ পড়তে পারে তাহলে কিছু একটা করতে পারবো। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে ক্লাস 6, 7, 8 একদম ছোট বাচ্চা, ওখানে কিন্তু মানে 6-এ একটা ছেলে রেজাল্ট কতটুকু করছে, খুব ভালো ফার্স্ট সেকেন্ড বয় কিনা, ওটা কিন্তু খুব একটা ম্যাটার করে না। ক্লাস 6, 7, 8-এর বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি ওদের খেলাধুলা, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, ওগুলা ম্যাটার করে অনেক বেশি। কিন্তু যে 6, 7, 8-এ পড়াশোনা করে ফার্স্ট সেকেন্ড থার্ড হইতে হবে বা একদম 90+ মার্কস পাইতে হবে, এরকমটা না ওই রকমটা তো ভাই আমি আমার নিজের দেখ, মানে আমি নিজের এই ফিল করছি যে ওই রকমটা দরকার নাই অবশ্য। ওরকমটা দরকার নেই। হ্যাঁ, মানে যে কোনো একাডেমিকে যে কোনো পর্যায়ে থেকে কাম ব্যাক করা যায়, কামব্যাক করা পসিবল। পসিবল। তো আমি ওইটা মানি না যে, আমি তো এখনো আমার অনেক, আমার তো আমি আমার ফ্যামিলির বড়, আমার আরো 3জন ভাই বোন আছে, এক বোন আছে আর 2 ভাই আছে। একজন মাদ্রাসায় পড়ে, আরেকজন স্কুলে ক্লাস 5-এ পড়ে। আমি তো কোনো প্রেশার দেন, আমি ব্যাট বল কিনে দিয়েছি, খেল সারাদিন। আমি বাড়িতে যাইলে আমি মাঝে মাঝে বাড়ি নিয়ে খেলতাম, কোনো প্রেশার নাই। মানে আমি তো জানি যে ওই এমন সময় যদি আমি ওরে প্রেশার দেই, ও এক সময় বেশি, মানে এমন সময় বেশি সিরিয়াস হলে সিরিয়াসনেসটা অনেকক্ষণ ধরে রাখা যায় না, এখন ধরে রাখা যায় না। আর সিরিয়াসনেসটা আসতে হয় নিজে থেকে। নিজে থেকে। নিজে থেকে সিরিয়াসনেসটা আসলে না, ওকে কেউ আটকাতে পারে না। যদি এরকম হয় যে গার্ডিয়ানরা জোর করে পড়াচ্ছে, গুতা দিয়ে পড়াচ্ছে, এইটা কয়দিন চলবে? একটা পর্যায়ে গিয়ে তো নিজের ফ্রিডমটা চলে আসে, হয় সেটা কলেজে উঠে না ইউনিভার্সিটিতে উঠে। সো এটা যারা শুনতেছে, অবশ্যই পড়াশোনার ইচ্ছাটা নিজের থেকে আসতে হবে, যাতে এরকম না হয় তোমার গার্ডিয়ান তোমাকে জোর করে পড়াইতেছে। এটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। তো পূর্ণ, তোমার গল্পটা আমরা শুনলাম, এবং তুমি জাস্ট ওভারঅল সবার উদ্দেশ্যে যদি কিছু বলতে চাও। সবার উদ্দেশ্যে মানে আমার বলা এটাই যে, যারা এখন স্কুলে আছে এত সিরিয়াস হইবার দরকার নাই, মানে ভাইরে খেলাধুলায় সব কিছুতেই যাতে সমানভাবে আগায়। এবার ক্লাস 9-10 একটু একটু সিরিয়াস হইতে হবে, মানে এই জায়গাটা সিরিয়াসনেসে ক্লাস 9-10 থেকে ইন্টারমিডিয়েট এডমিশন, এটা সিরিয়াসের জায়গা, এদিকে খুবই সিরিয়াস হইতে হবে। এই 4 বছর যদি কেউ সিরিয়াস থাকতে পারে, পড়ালেখা চালাইতে পারে, অবশ্যই মানে গন্তব্যের শুভ হইব, মানে অনেক ভালো গন্তব্যে পৌঁছাইব। তো এটাই বলতে চাই যে সিরিয়াস থেকে আবার নিজে গাইড করতে চেষ্টা করবা, যাতে কেউ তাগিদ দিতে না হয়। আমি নিজে গাইড করছি খুবই, আমার কেউ কোনোদিন বলছে না যে পড়তে বস,
কারণ আমি সবার বিরুদ্ধেই সায়েন্স নিয়েছি, তা আমাকে কে বলবে? আমি নিজে গাইড করছি, গাইড করে পরে তো ইন্টারমিডিয়েটে চলে আসলে তো তো আত্মীয় স্বজন কেউই নেই। আমার একজন চাচা ছিল, জাস্ট মাঝে মাঝে আসতো, বলতো যে এই সিস্টেমে পড়তাম। আর অনলাইনে তো যেখান থেকে শুরু করছি আপনাদের গাইডলাইন সেশন, বিশেষ করে গাইডলাইন সেশন দেওয়া পর ভাই অভিদা আপনার গাইডলাইন সেশনটা দেখতাম। আমি ফার্স্টে যাই, আমি তো রেকর্ডেড ক্লাস করতাম, ফার্স্টে যাই গাইডলাইন সেশনটা খুঁজে বুঝতাম আচ্ছা। যে কত পাইলে চান্স হয়, কত পাইলে শুনতাম 50%, অভিদাকে বলতো 50% পাইলে চান্স। আর অভিদার আরেকটা কথা আমাকে খুব মোটিভেশন করে, আমরা মধ্যবিত্ত, আমাদের একমাত্র সাকসেস রয়েছে পড়ালেখা করা। এটা আমার খুবই মোটিভেশন। আমি মানে আমার এই নীতিটা এখনো ধারণ করি যে আমার একমাত্র সাকসেস হচ্ছে পড়ালেখা। তো আমি এভাবে চলতেছি যে ইন্টারমিডিয়েট আর এসএসসি এইচএসসি এডমিশন, এই তিনটা জায়গায় সিরিয়াস থাকলে ভালো ইউনিভার্সিটিতে পৌঁছানো যায়, অত স্বপ্নের ইউনিভার্সিটি পৌঁছানো যায়। আমারও ড্রিম আছিল বুয়েট। আমার যখন 10-এ উঠি তখন বলতেছে বুয়েট বুয়েট, মানে আমি তো এর আগে কোনোদিন শুনছি না যে ইঞ্জিনিয়ার কেমনে হয়, এটা জানতাম না। বুয়েট কি জিনিস, বুয়েট বুয়েট কি কি জিনিস এটা আমি প্রথম শুনছি হচ্ছে ক্লাস 10-এ উঠে। মানে এই যে বুয়েটের রিটেন প্রিলি দিবার পর যখন আমরা বাড়ি ফিরতেছি, এটা মজার বিষয়। তখন মানে আব্বার বলতেছে যে আমি তো কুয়েটে চান্স হয়েছে, কিন্তু রুয়েট তো কেউ চিনে না, বুয়েট একটু একটু চিনে, কিন্তু সবাই তো মেডিকেল চিনে। আমি তো বুয়েটে চান্স না পেলে হইতো না। যে বললো সবাই যে কি পড়াশোনা করলি, শহরে থাকস। আবার আমার এলাকা থেকে কিন্তু স্টুডেন্ট পোলাপান, আমার গ্রাম থেকে বিশেষ করে আমার মানে স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট একটু মোটামুটি ধরনের ভালো স্টুডেন্ট সংখ্যা খুবই কম। গ্রাম এলাকা খুবই কম, আর গ্রাম এলাকা তো এমন সুযোগ সুবিধা নাই, খুবই কম একটা স্টুডেন্টে দেয়। আমি উঠেছি, আমার নিয়ে কিন্তু অনেকেই পোস্ট করছে, অনেকেই পোস্ট করছে, মানে যারাই চিনতো, একটু চিনতো, তাসে ছিল, তারাই পোস্ট করছে যে অমুক। আর ওই দিন তো নিজের ফ্যামিলির, নিজের বাবা মার, নিজের রেসপেক্টের বাড়ানোর মানে সম্মান বাড়ানোর একমাত্র উপায় হচ্ছে পড়ালেখা। এটা আমি ফিল করতে পারছি যেদিন আমার বুয়েটের রেজাল্ট দিছে, যে আমার হইতাছে, বলতেছে মানে এমনভাবে বলতেছে মুখে যে ছেলে টাকা, আমার বাবার নাম পরে আমার বাবার নাম বলছে, ছেলে টাকা আমার বাবার নাম বলছে, মানে এইটি আমার কাছে ভাই খুবই মানে এটা যে কোনো সন্তানের জন্য অনেক গর্বের একটা ব্যাপার। এইগুলো আমার কাছে খুবই ভালো লাগে। মানে এর জন্য আমি পড়ালেখার ফ্লোটা হারাই না কোনো সময়। কেউ যদি এপ্রিসিয়েট করে তাহলে আমার মানে পড়ালেখা করার ফ্লোটা আরও বাইরে যায়। আমার ফ্রেন্ডরা এপ্রিসিয়েট করলেও আমার পড়ালেখা ফ্লোটা আরও বাইরে যায়, যে আমি প্রশংসা করাইতে খুবই ভালো লাগে আমার। অ্যাপ্রিসিয়েশন, তোমরা যারা বড় ভাই আপুরা আছো, ধরো তোমরা কলেজে, তোমাদের ছোট ভাই আপু যারা আছে ছোট ক্লাসে, ওদেরকে অ্যাপ্রিসিয়েট করবা। অ্যাপ্রিসিয়েশন পাইলে সবারই আগ্রহটা অনেক বাইরে যায়। তো পূর্ণ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার গল্পটা শেয়ার করার জন্য। আশা করি তোমার থেকে অনেকেই অনেক কিছু শিখতে পারবে। আর তোমরা যারা শুনছো তোমাদেরকেও ধন্যবাদ। ওর গল্প থেকে আশা করি অনেক কিছু শিখতে পারছো। ও তো বললো কি কি করা লাগবে, আর একটা মাইন্ডসেট লাগবে, সেটা হচ্ছে শেষ দেখে ছাড়া লাগবে, একদম লাস্ট পর্যন্ত লেগে থাকা লাগবে। তাহলে কোনো কাজেই মানে ব্যর্থ হবা না, সফলতা আসবে ইনশাল্লাহ।